শেখ হাসিনার কথাতেই সব হতো, কাজে তাকেই ফোকাস করা হতো, তার ডিসিশনের জন্যই সবাই অপেক্ষা করতো, তার বাইরে চলতে গেলে সবাই ভয় পেত। এই সংস্কৃতিটা কিন্তু বন্ধ করতো। আর যে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনটা গেল, সেখানে পুলিশের বিরুদ্ধে মানুষের যে কি পরিমাণ ক্ষোভ, এটা নিশ্চয়ই পুলিশ বাহিনীর লোকজন ভালোভাবে বুঝতে পেরেছে। তারা যদি এখন সেভাবে কাজ না করে ফিউচারে যে ক্ষোভটা হবে, তখন কিন্তু বাহিনীকে পুরা জনগণ পুরা ম্যাসাকার করে ফেলবে। গত 5ই আগস্ট দেশে একটা বড় পরিবর্তন হয়েছে। বহুদিনের পুরনো শাসক শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে এবং এর পরিবর্তে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে তার শাসন আমলের বিভিন্ন ধরনের সমস্যা, কুকীর্তি অনেক কিছু কিন্তু এখন বের হয়ে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সামনের সময়টা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ হবে। আমি আজকে আপনাদেরকে বলবো যে আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস হতাম, তাহলে আমি দেশের কোন কোন খাতগুলো কি ধরনের সংস্কার করতাম। প্রথম যে জিনিসটা সংস্কার করা জরুরি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতি বিষয়টা আসলে অনেক বড় একটা বিষয়, যেটার সাথে অনেক কিছু সম্পর্কিত। খুব রিসেন্টলি শেখ হাসিনা সরকারের বাংলাদেশ ব্যাংকে যে বিভিন্ন ধরনের কেলেঙ্কারির খবর আসছিল, সেখানে দেখা যাচ্ছিল যে সরকার মুদ্রা ছাপিয়ে ছাপিয়ে ব্যাংকগুলোকে সরবরাহ করছিল। এই কাজ করলে তো মুদ্রাস্ফীতি আটকানো অসম্ভব। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে নতুন গভর্নর এসেছে, সে কিন্তু একেবারে ক্লিয়ারলি বলেছে যে আর কোনো নতুন নোট ছাপিয়ে দেওয়া হবে না। এটা কিন্তু খুব একটা জরুরি ছিল। আওয়ামী লীগ সরকার মুখে মুখে বলে দিচ্ছিল যে সে মুদ্রা সংকোচন নীতিতে বিশ্বাস করছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু উনি সেই কাজটা করছিল না। এছাড়া মুদ্রাস্ফীতির সাথে অনেক কিছু জড়িত। বাজারে যদি পণ্যের যোগান পর্যাপ্ত না থাকে, স্বাভাবিকভাবেই পণ্যের মূল্য বাড়বে। স্পেশালি আমাদের দেশে কৃষি পণ্যগুলো অভ্যন্তরীণভাবে উৎপাদন বৃদ্ধি করাটা কিন্তু ভীষণ জরুরি। এই বিষয়গুলোতে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের অবৈধ সিন্ডিকেট আছে, যেমন ডিমের সিন্ডিকেট। ডিমের সিন্ডিকেটটা এরকম যে তারা নিজেরা বসে দাম নির্ধারণ করে এবং বিভিন্ন বিক্রেতার কাছে তারা SMS দেয় যে আজকের ডিমের রেট এত টাকা হবে এবং সেই রেটে কিন্তু তারা বিক্রি করতে বাধ্য থাকে। এইরকম সিন্ডিকেটগুলো কিন্তু খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে গিয়ে খোলা বাজারে পণ্য বিক্রি, যেটা বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশন TCB-র মাধ্যমে করা হয়, সেইটার পরিধিটা কিন্তু আরো অনেক বাড়াতে হবে, যাতে মোটামুটি পুরোটা না হলেও মাসের বাজারের একটা বড় অংশ যাতে গরিব দুস্থ মানুষ এই TCB-র মাধ্যমে কিনতে পারে। TCB-র মাধ্যমে কিনলে বাজারের পণ্যের চাহিদাটা কিন্তু অনেকখানি কমে যাবে। এটাও কিন্তু মুদ্রাস্ফীতি কমাতে ভালো হেল্প করবে। এর পরবর্তীতে খুবই ইম্পর্টেন্ট যে সংস্কারটা করতে হবে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার। নির্বাচন কমিশনের সংস্কার করাটা ভীষণ জরুরি। প্রতিবার ইলেকশনে কিন্তু নির্বাচন কমিশনাররা সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে এবং এদের নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে কর্তৃত্বটা আছে, সেটা কিন্তু অবশ্যই আইনের মাধ্যমে কমিয়ে ফেলতে হবে। ঘুরে ফিরে আপনি যে জায়গায় যত সংস্কার করেন না কেন, সবচেয়ে বেশি জরুরি যে জায়গাটা সংস্কার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। দেশে যেন সবসময় একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্শ্ববর্তী দেশ ভারতকে অনুসরণ করা যেতে পারে। মূলত তাদের দেশে প্রধান নির্বাচন কমিশনার থাকে 3 জন। একজনকে নিয়োগ করে প্রধানমন্ত্রী, একজনকে নিয়োগ করে প্রধান বিচারপতি এবং আরেকজনকে নিয়োগ করে প্রধান বিরোধী দল। তার মানে পুরো জিনিসটাতে কিন্তু বেশ কয়েকজনের অংশগ্রহণ রয়েছে, যার ফলে নির্বাচন কমিশন কিন্তু তুলনামূলক কম প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ হয়। কিন্তু রিসেন্ট নির্বাচনে নরেন্দ্র মোদী কিন্তু এই আইনটা পরিবর্তন করেছে। প্রধান বিচারপতির জায়গায় নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতাটা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছে, যার ফলে এটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছে সেখানে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নির্বাচন কমিশনের অর্ডারে উঠে বসে, কোনো অসাধু উপায় অবলম্বন করলে তাদেরকে যেন নির্বাচন কমিশন কঠোর শাস্তি দিতে পারে, সেই ক্ষমতাটা কিন্তু নির্বাচন কমিশনকে দিতে হবে। এটা আইনে কাগজে কলমে অনেক কিছুই আছে, কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করাটা ভীষণ জরুরি। তারপরে যে জিনিসটা সংস্কার করা উচিত, সেটা হচ্ছে বিচার বিভাগ স্বাধীন করা। গত সরকারের আমলে কিন্তু চরম দলীয়করণ করা হয়েছে। প্রধান বিচারপতিকে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখা গিয়েছে। এখন প্রধান বিচারপতি নিয়োগ করাটা কিন্তু একদম নিরপেক্ষ করতে হবে। বিচার বিভাগের সকল নিয়োগ বিচার বিভাগ নিজে যেন সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু থাকতে হবে। বিচার বিভাগীয় কমিশন গঠন করা যেতে পারে, যেটা হয়তো বাংলাদেশে হবে। যেভাবে হোক বিচার বিভাগকে কিন্তু প্রভাব মুক্ত রাখতেই হবে। তার পরবর্তীতে যে জায়গাটা সংস্কার করা দরকার, সেটা হচ্ছে পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীতে ব্যাপক সংস্কার করা দরকার। দলীয় নিয়োগের সব লোকজন বাদ দিয়ে দেওয়া জরুরি। পুলিশ বিভাগে ব্যাপক দলীয়করণ করার অভিযোগ এসেছে বিগত সরকারের আমলে। যে জিনিসটা কিন্তু এখন বন্ধ করতে হবে। ক্ষমতাসীনরা যাতে পুলিশ বিভাগে ব্যাপকভাবে দলীয়করণ করতে না পারে, সেই ব্যবস্থাটা কিন্তু করাটা জরুরি। আমি পার্সোনালি মনে করি পুলিশ বিভাগের ট্রেনিং দেওয়াটা খুবই জরুরি। পুলিশ বিভাগের পুলিশদের মনে হয় পর্যাপ্ত ট্রেনিং নাই। কাকে গুলি করতে হবে, কাকে গুলি করা যাবে না, এই বিষয়ে মনে হয় তাদের কোনো ধারণাই নেই। কারণ এই দেশে ছাত্রদেরকে গুলি করলো, তারা মনে হয় নিজেরাই ঠিকভাবে ব্যাখ্যা দিতে পারবে না। ওরা হয়তো নিয়মটাও জানে না, এরকম আমার কাছে মাঝে মধ্যে মনে হয়। এবং গুলিটা কোথায় করতে হবে, পায়ে করতে হবে নাকি মাথায় করতে হবে, এই বিষয়েও মনে হয় তাদের কোনো জ্ঞান নেই। তারা যদি এই বিষয়টা ভালোভাবে জানতো, তাহলে মনে হয় এরকম ব্যাপার
ব্যাপারটা ঘটতো না। লাস্ট যে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনটা গেল, সেখানে পুলিশের বিরুদ্ধে মানুষের যে কি পরিমাণ ক্ষোভ, এটা নিশ্চয়ই পুলিশ বাহিনীর লোকজন ভালোভাবে বুঝতে পেরেছে। তারা যদি এখন সেভাবে কাজ না করে ফিউচারে যে ক্ষোভটা হবে, তখন কিন্তু বাহিনীকে পুরা জনগণ পুরা ম্যাসাকার করে ফেলবে। জনগণের মনের কথাটা যাতে পুলিশ বুঝতে পারে, এর পরবর্তীতে যে খাতটা সংস্কার করা জরুরি সেটা হচ্ছে ব্যাংকিং এবং আর্থিক খাত। আর্থিক খাত নিয়ে মনে হয় এখন সবচেয়ে বেশি কাহিনী হচ্ছে। একদিক থেকে সালমান এফ রহমান, একদিক থেকে এস আলম গ্রুপ, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক বিভিন্ন জায়গায় লোন নিয়ে বিভিন্ন ব্যাংক খাতটাকে এমন ভাবে ধ্বংস করে ফেলেছে, যেটাকে সংস্কার করাটাও কিন্তু ভীষণ মুশকিল। এবং আমার ভীষণ ফেভারিট একজন পার্সন আহসান এইচ মনসুর, যিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান প্রধান হয়েছেন। আমি খুব বিশ্বাস করতেছি যে উনি এই পুরো বিষয়টাকে সামলায় করতে পারবে। আর্থিক খাতে সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জরুরি যে বিষয়, সেটা হচ্ছে বিদেশে প্রচুর টাকা পাচার হয়ে গিয়েছে। বিদেশে যত টাকা পাচার হয়েছে সেটা উদ্ধার করার কাজটা কিন্তু দ্রুত বেগে শুরু করা দরকার। আমাদের দেশে কিন্তু পাচার করা টাকাটা উদ্ধার করার রেকর্ড আগে আছে। 2013 সালের দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর কিন্তু কিছু টাকা বিদেশ থেকে পুনরায় বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হয়েছিল। এরকম আমাদেরকে ডেডিকেটেড একটা কমিশন গঠন করে দিয়ে বিদেশে যত টাকা পাচার হয়েছে সেটা উদ্ধার করার কাজটা কিন্তু দ্রুত বেগে শুরু করা দরকার। দেশে যত টাকা খরচ করা হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা কিন্তু বিদেশে পাচার হয়ে গিয়েছে। এই টাকা দেশে ফিরে আসলে কিন্তু দেশের অনেক উন্নয়ন হবে। এই যে নামে বেনামে ঋণ নেওয়া, একজন মানুষ এই কোম্পানি গঠন করে ওই কোম্পানি গঠন করে এবং তার নামে ঋণ নিয়ে নেয়, এটাকে কিন্তু থামাতে হবে এবং সেই ঋণগুলো কিন্তু পুনরুদ্ধারের চেষ্টাটা করতে হবে। সম্প্রতি ইসলামী ব্যাংকের দেখলাম যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদটা ভেঙে দিয়ে কিন্তু এস আলম গ্রুপের সব শেয়ার সরকার অ্যাকোয়ার করে নিয়েছে। শেয়ারের থেকেও বহু গুণ বেশি ঋণ নিয়ে ফেলেছে এস আলম গ্রুপ, কিন্তু তারপরও কিছু টাকা তো উদ্ধার হচ্ছে। এভাবে কিন্তু উদ্ধারের পদক্ষেপ নিতে হবে সবগুলো ব্যাংকের ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা খর্ব করতে হবে। বিগত শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথাতেই সব হতো। শেখ হাসিনা এত বয়স্ক একজন মানুষ, উনি কি সব বিষয়ে সবকিছু বুঝবে নাকি বুঝবে না, সেটাও তো আমার সন্দেহ হচ্ছে। কারণ বয়স হয়ে গেছে। এত বয়সে মানুষজনের যে সবকিছু বুঝবে, সব জায়গায় মাতব্বরি করতে হবে, সবকিছু পারবে, এরকম কিন্তু হওয়ার কথা না। কিন্তু তার হাতেই সব ক্ষমতাগুলো কিন্তু চলে গিয়েছিল। সব কাজে তাকেই ফোকাস করা হতো, তার ডিসিশনের জন্যই সবাই অপেক্ষা করত, তার বাইরে চলতে গেলে সবাই ভয় পেত। এই সংস্কৃতিটা কিন্তু বন্ধ করতে হবে। ক্ষমতা যত বিকেন্দ্রীকরণ করা যায় ততই কিন্তু ভালো। দীর্ঘমেয়াদে যদি আপনি গণতন্ত্রের সুফল পেতে চান, তাহলে কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীকরণ করাটা জরুরি। বিভিন্নভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা যায় সেটা নিয়ে কিন্তু আমি একটু পরে আরো বিভিন্ন পয়েন্টে আলোচনা করব। এটা নিষিদ্ধ করাটা খুব জরুরি। সেটা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা জরুরি। ছাত্র রাজনীতি প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকাটা জরুরি, কিন্তু সেটা যেন কোনো রাজনৈতিক দলের কোনো শাখা না হয় সেটা কিন্তু করা জরুরি। লাস্ট যে আন্দোলন হলো সেখানে কিন্তু ছাত্রলীগ ছাত্রছাত্রীদের সাথে মারামারি করে বিভিন্ন সমস্যাটা করে ফেলেছে। কারণ তারা হচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন, তাদের হাতে অস্ত্রের পাওয়ার বেশি, তাদেরকে পুলিশ সাপোর্ট করে, তাদেরকে কে ঠেকায়? সরকারি দলের আন্ডারে যদি ছাত্র সংগঠনগুলো থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। তাদেরকে কেউ কিছু বলতে পারে না, কারণ তারা সরকারি দলের লোক। আরেকটা জিনিস, মোহাম্মদ ইউনূস স্যারকে কিন্তু তাকে পর্যালোচনা করা খুবই জরুরি। সেটা হচ্ছে গিয়ে লাস্ট 10-15 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে কি কি চুক্তি করেছে, সেই চুক্তিগুলো দেশের স্বার্থ রক্ষা করেছে নাকি দেশের স্বার্থ বিরোধী, সেটা কিন্তু পর্যালোচনা করা জরুরি। বারবার কিন্তু এই বিষয়ে একটা কমপ্লেন আসছে যে শেখ হাসিনা দেশের স্বার্থ বিরোধী বিভিন্ন ধরনের চুক্তি করেছে। অনেক চুক্তির তথ্য কিন্তু তৎকালীন সরকার জনসম্মুখে প্রকাশও করেনি। এই তথ্যগুলো প্রকাশ করাটা জরুরি, যেমন তার সাথে সাথে যে চুক্তিগুলো দেশের স্বার্থ বিরোধী সেগুলো যেন বাতিল করা যায় সেটাও কিন্তু দেখতে হবে। এখানে অনেক বিষয় আছে, সবকিছু আপনার কন্ট্রোলে নেই। এসব চুক্তির এক্সিট ক্লসে কি আছে, কিভাবে চুক্তিটা বাতিল করা যেতে পারে, সেগুলো কিন্তু অনেক কিছু পর্যালোচনা করার জরুরি আছে। এক্সিট ক্লসে যদি চুক্তি বাতিলের ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু আমরা চুক্তি বাতিল করতে পারবো না, চুক্তিটা চালিয়ে যেতে হবে। পুরো বিষয়টা পর্যালোচনা করে একতরফা চুক্তিগুলো কিন্তু বাতিল করা খুবই জরুরি। বাতিলের সময় একটা জিনিস আমাদের মাথায় রাখা জরুরি, এটা আমার মতামত, আপনারা অন্য কিছু ভাবতে পারেন যে ইন্ডিয়া থেকে চুক্তি করেছে তাই বাতিল করে দিচ্ছি, এরকম না করে সেই চুক্তিগুলোর বিনিময়ে আমরা যদি ইন্ডিয়া থেকে আরো ভালো কোনো সুবিধা আদায় করতে পারি, সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি সুবিধা আদায় করতে না পারি, তাহলে চুক্তিটা বাতিল করে দিলেন সমস্যা নেই কোনো। যেমন ধরেন যে নেপালের সাথে ভুটানের সাথে আমার ট্রানজিট দরকার ছিল, সেটা আমরা পাইনি, কিন্তু আমরা কিন্তু ভারতকে ট্রানজিট দিয়ে দিয়েছি। এইরকম যেন একতরফা চুক্তি না হয়। পরবর্তী যে বিষয়ে সংস্কার করাটা ভীষণ জরুরি, সেটা হচ্ছে গিয়ে চাকরির নিয়োগের দুর্নীতি। খুব রিসেন্টলি পিএসসির চেয়ারম্যানের কোন ড্রাইভার আছে, সে তার বিখ্যাত ডায়লগ, প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব
খরচ করি, খরচ করছি আল্লাহর রাস্তায়। এখন এরকম কম দান খয়রাতের সুযোগ যেন কেউ না পায় সেটা কিন্তু ব্যবস্থা করতে হবে। যে লোকটা ৫০-৬০ লাখ টাকা খরচ করে একটা সরকারি চাকরি নিয়েছে তার বেতন কত টাকা হবে? সেই টাকা দিয়ে ৫০-৬০ লাখ টাকা কয় বছরে উদ্ধার করতে পারবে? সেটা আপনি ভেবে দেখেছেন? এটা একটা পার্মানেন্টলি দুর্নীতি ধরারই রাস্তা হয়ে গেল। যে দুর্নীতি করে ঢুকবে সে আজীবন দুর্নীতি করে করেই টাকা কামাই করবে। একটা ছেলে যদি দুর্নীতি না করে একদম সঠিকভাবে পরীক্ষা দিয়ে একদম ফ্রিতে যদি সরকারি চাকরিতে জয়েন করতে পারে তার মধ্যে দুর্নীতি করার প্রবণতাটা অনেক কম হবে। পিএসসি কে আরো স্বচ্ছ হতে হবে এবং প্রশ্ন ফাঁস যেন না হয় সবকিছু কিন্তু ম্যানেজ করতে হবে। আরেকটা জিনিস খুবই জরুরি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সংস্কার। রাজনৈতিক দলগুলো সংস্কারগুলো তাদের অভ্যন্তরীণ বিষয় বলেই সবকিছু এড়িয়ে যাওয়া হচ্ছে। আসলে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়গুলো কিন্তু মনিটর করাটা ভীষণ জরুরি। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক দলের ভেতরে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা করাটা কিন্তু ভীষণ জরুরি। একজন এমপি ইলেকশনে দাঁড়াবে সে যেন তৃণমূল থেকে আসে, তৃণমূলের নেতারা যেন তাকে ভোট দেয় এবং হয়তোবা তাদের ভোটে ২-৩ জন থাকতে পারে, সেই ২-৩ জনের লিস্টই যেন দলের কেন্দ্রীয় কমান্ডের কাছে যায় এবং তারা সেই ২-৩ জন থেকেই যেন নিয়োগ করার সুযোগ পায়। এমন যেন না হয় যে বাইরে থেকে কোনো একজন লোক এসে কত কোটি টাকা ডোনেশন দিয়ে মনোনয়নটা নিয়ে গেল। এই সুযোগটা যেন না হয়। একেবারে তৃণমূল থেকে গণতন্ত্র চর্চা করাটা কিন্তু ভীষণ জরুরি। প্রতিটা পার্টিতে কিন্তু বছরে বিভিন্ন সংগঠনগুলোর তৃণমূল পর্যায়ে সভা করার নিয়ম আছে, কিন্তু সেগুলো কিন্তু তারা করছে না। তৃণমূল পর্যায়ে সভা না হলে অথবা তৃণমূল থেকে যদি মনোনয়ন নিশ্চিত না করে তাকে ইলেকশন করতে দেওয়া উচিত না। এরকম ভাবে নির্বাচন কমিশনকে কিন্তু কঠোর হতে হবে এবং সেই সুযোগটা করে দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি এটা ব্যবস্থা করে দেন সেটা কিন্তু ভীষণ দীর্ঘমেয়াদের জন্য দেশের জন্য ভালো। তার পরবর্তীতে যেটা জরুরি সেটা হচ্ছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা। দুর্নীতি দমন কমিশন কাগজে কলমে অনেক স্বাধীন এবং শুরুতে অনেক স্বাধীনতা দেওয়া হলো, আস্তে আস্তে কিন্তু তাদের স্বাধীনতাটা কিন্তু আর পর্যাপ্ত ছিল না এবং সেই স্বাধীনতাটা মানে প্রয়োগ করাটাও সুযোগ পায়নি। রাজনৈতিকভাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তারপর অন্যান্য সদস্যদের নিয়োগ দেওয়ার ফলে তারা কখনোই রাঘব বোয়ালদের তো যে থেকে ধরতে পারে নাই। রাঘব বোয়ালদের মধ্যে কাকে ধরতে পেরেছে? যে রাঘব বোয়াল সরকারের রোশানলে পড়েছে তাকে তখন সরকারের ইচ্ছা অনুযায়ী তাকে ধরতে গিয়েছে, কিন্তু সে যে নিজে থেকে কোনো রাঘব বোয়ালকে ধরবে এরকম উদাহরণ কিন্তু দুর্নীতি দমন কমিশনে একেবারে নেই বললেই চলে। আরেকটা বিষয় খেয়াল করবেন যে গণমাধ্যম থেকে যাদের বিরুদ্ধে রিপোর্ট করা হচ্ছে তাদেরকেই শুধু দুর্নীতি দমন কমিশন ভালোভাবে ধরতে পারছে, নিজে থেকে বড় রাঘব বোয়ালকে যে তারা ধরবে সেরকম কিন্তু হচ্ছে না। আরো একটা বিষয় আছে, এটা বিভিন্ন কমিশনের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান থেকে ডেপুটেশনে বিভিন্ন জন দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দেওয়া হয়, একটা মেয়াদে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হয়। তাদের দিয়ে তো সঠিকভাবে তদন্ত অথবা স্বাধীনভাবে কাজ করানো সম্ভব না, কারণ হচ্ছে তারা ভালো করেই জানে যে ৩-৪ বছর পর তাকে আবার আগের দায়িত্বে চলে যেতে হবে, তখন সরকারের আন্ডারে চলে যাবে, তখন তো সরকার তাকে আবার ধরে সাইজ করে ফেলবে। তাই তাদের কর্মীরাই সব কাজ করে। অন্য কোনো জায়গা থেকে ডেপুটেশনে যেন কোনো কর্মী নিয়োগ না হয় সেটা নিশ্চিত করাটা খুবই জরুরি। এবং আমার বলা সর্বশেষ যে প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে রয়েছে যেটা সংস্কার করা উচিত সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টটা বাতিল করা। আপনি এর বদলে অনেক ভালো কোনো সাইবার সিকিউরিটি অ্যাক্ট কোনো প্রণয়ন করা যেতে পারে, কিন্তু এই অ্যাক্টটা বাতিল করাটা ভীষণ জরুরি। এই অ্যাক্টটা কিন্তু ভীষণ বিতর্কিত হয়েছে পানিতে না এবং এই ৪২ ধারায় বলা হয়েছে যে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অপরাধ সংগঠন হতে পারে এই সন্দেহ হলে যে কাউকে পরোয়ানা ছাড়াই তল্লাশি এবং গ্রেপ্তার করতে পারে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট পৃথিবীর অন্যান্য দেশে যেটা থাকে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি না হয় সেটার জন্য অ্যাক্ট থাকতে পারে, আপনার প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার জন্য অ্যাক্ট থাকতে পারে, কিন্তু আমাদের দেশে যে অ্যাক্টটা প্রণয়ন করা হয়েছে সেটার মূল উদ্দেশ্য বলা যায় যে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা। আপনি যাতে স্বাধীনভাবে মত প্রকাশ না করতে পারেন সেটারই ব্যবস্থা করাটা ছিল হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এটাকে বাতিল করে অন্য ভালোভাবে যাতে মানুষের উপকার হয় সাইবার সিকিউরিটির ক্ষেত্রে সেরকম অ্যাক্ট প্রণয়ন করা যেতেই পারে। পৃথিবীতে সব দেশেই সাইবার সিকিউরিটির বিভিন্ন ধরনের অ্যাক্ট রয়েছে, কিন্তু এই অ্যাক্টটার ক্ষেত্রে আরো একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে এই অ্যাক্টটাতে সরকারি দলের লোকজন সবসময় লাভবান হয়েছে। বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে সরকারি দলের লোকজন আছে তারাই কিন্তু এই অ্যাক্টের বিভিন্ন ধরনের মামলা করছে এবং যারা বিরোধী দল আছে এবং যারা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে চায় তারাই কিন্তু ধরা খাচ্ছে। এই হলো আমার বলা বিভিন্ন সংস্কার প্রস্তাব যেটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় থাকলে আমি করতাম হয়তোবা। আমার সেরকম যোগ্যতা হয়তোবা নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেক কোয়ালিফাইড, কিন্তু আশা করছি সবগুলো পদক্ষেপই আমি ধরে নিচ্ছি, আমি এগুলো সবগুলি যৌক্তিক পদক্ষেপ এবং আমার বিশ্বাস আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সবগুলি সংস্কার করবেন। আজকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।